ফার্স্ট, হ্যাঁ তাই করছি তনু, দাঁড়া। ফার্স্ট গল্পটা আমি যেটা বলবো, গল্প মানে যথারীতি ঘটনা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি একটা সত্যিকারের, ঠিক আছে অমৃতা, ভালো থাক সবাই। এটা একটা মানে সত্যি ঘটনার উপরে, সত্যি ঘটনা অবলম্বন করে গল্পটা, ঠিক আছে? কি খাবার বানাইতেছিস রে রাত্রের লিগা? তা আমার জন্য রাখিস, আমি আইতাছি এক্ষুনি, দাঁড়া আইতাছি, আমি কথাগুলো কইয়া নিই তারপরে আইতাছি তোর কাছে। তো ভালো, ঠিক আছে। যেটা বলছিলাম যে এটা একটা মানে সত্য ঘটনা অবলম্বনে গল্পটা। এখন গল্পটা মানে ঘটনাটা শুধু ঘটনাটা না বলে, পর্ণা ভট্টাচার্য বলে একটি মেয়ে আছে, দেখবে তোমরা, হরর পোর্শনসে আছে, ওটাকে একটা গল্পর আকার দিয়েছে এবং আমাকে বলেছে যে she has given me permission to relate that particular incident। সেটাই আমি জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটা গ্রামে, আমি জায়গা বিশা মার খাবি কিন্তু, তুই এসব বলবি, আমি মাঝখান থেকে কিছু বলতে পারি না। দাঁড়া, আমাকে গল্পগুলো বলতে দে, শুরু করছি আমি। দেখ তুই একে আমার কিছু মনে থাকে না, হ্যাঁ, তুই মাঝখানে ডিস্টার্ব করবি না। হ্যাঁ, আচ্ছা, তো একটা গ্রামে, আমি জায়গাটার নাম সব পাল্টে দিচ্ছি, একটা গ্রামে ওর মানে ধরে নে মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম, একদম অজপাড়াগা যেটা বলা যায়, সেখানে একটা মুসলিম ফ্যামিলি থাকতো। ভীষণ গরিব ছিল ওরা, ভীষণ গরিব। তাদের একটি মাত্র মেয়ে ছিল এবং লোকটা আশেপাশে ওর বাড়িতে যে কটা বাড়ি ছিল তাদের বাড়িতে গিয়ে কাজ করতো, মানে তাদের জমিতে ধান ভানা এগুলো করে আসতো। ওর মা ওর বাড়িতে মুড়ি বিক্রি করতো, মুড়ি বানাতে যেত। এই সমস্ত করে ওদের কোনো রকমে দিন চলছিল। কিন্তু মানে বাচ্চা মেয়েটার নাম ছিল জাহানারা মেয়েটা আস্তে আস্তে যখন ও বড় হতে লাগলো, ওই বাচ্চাটার মধ্যে ভীষণ সাজগোজ করার খুব একটা শখ ছিল, সাজতে ভালোবাসতো। কিন্তু বেচারা সাজের জিনিস পাবে কোথায়? ওর বাবা মা তো সেটা কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাও মাঝে মাঝে বলতো, মা আমাকে একটু চুড়ি কিনে দেবে? তখন ওর মা বলতো যে তুই এখন তোর আব্বার কোনো পয়সা টয়সা নেই, তুই হ্যাঁ সেই মুর্শিদাবাদ, তো সে পয়সা টয়সা নেই, তুই এক কাজ কর, তোকে যখন আমরা বিয়ে দেবো তুই তোর বরের পয়সায় চুড়ি কিনিস। ঠিক আছে, বরের পয়সায় চুড়ি কিনে, এটা ছোট থেকেও শুনে আসছে। যখন ওর বাবাকেও কিছু বলতো, বাবা আমাকে অমুক খেলনাটা কিনে দেবে, ওর বাবা বলতো আমার কাছে পয়সা নেই, তুই বড় হলে তুই যখন বরের পয়সায় এগুলো কিনিস, আমাদের কাছে তোকে কিছু কিনে দেওয়ার কোনো পয়সা নেই। কিন্তু ও খুব ইচ্ছা করতো, বাকি বন্ধু বান্ধবদের দেখে চুড়ি করতে ইচ্ছা করতো, গলায় হার পরতে ইচ্ছা করতো, কানে দুল, যেটা সাধারণত মেয়েদের পছন্দের জিনিস থাকে। লিপস্টিক লাগাতে ভালোবাসতো, কিন্তু লাগাতে মানে ইচ্ছা করতো আর কি, কিন্তু কিছুতেই কিছু পেত না। অথচ মেয়েটা কিন্তু একটাই মানে আশীর্বাদ বলবো ভগবানের, সেটা ছিল, প্রিয় তুই চুপচাপ শুনবি, মারবো কিন্তু। তো বলছে যে এমনি জাহানারা মেয়েটা ভারী সুন্দর দেখতে ছিল, মানে অপরূপ সুন্দরী যেটা বলে ঠিক তাই। তো গরিব ঘরে অত সুন্দর দেখতে মেয়েটা, আশেপাশের বাড়ির লোকেরা খালি মানে প্রায় নজর দিত ওর দিকে, যে বাবা এত সুন্দর মেয়ে কি করে পার করবে তুমি, পয়সা টয়সা কিছু তো নেই। তো এটা নিয়ে ওর মা বাবারও খুব চিন্তা ছিল যে ওই মেয়েটাকে কি করে পার করবে, কারণ সত্যি তো পয়সা টয়সা সেরকম, মানে বিয়ে ওদের দিন আনে দিন খাই টাইপের, মানে নুন আনতে পান্তা ফের খোড়াই এই টাইপের ব্যাপার। তাই জন্য ওরা মোটামুটি মানে দিন চলতো ওদের, কিন্তু বিয়ে কি করে দেবে সেটা ওরা কিছুতেই বুঝতে পারতো না। এবার একদিন কি হয়েছে, ওদের পাড়ারই একটা কারুর বাড়িতে কেউ মানে আত্মীয় স্বজন কেউ এসছে, তার থেকে একটা ছেলে, তার নাম ছিল জালান, সেই ছেলেটি ওকে দেখেছে। মেয়েটার বয়স তখন 12 কি 13 বছর হয়েছে। তাকে দেখে ওর প্রচন্ড ভালো লেগেছে, মানে ভীষণ পছন্দ হয়ে গেছে জাহানারাকে। ও তখন নানা রকম ভাবে কনভিন্স করে টোরে, ওকে সবাই বললো যে দেখো
ওরা কিন্তু কিছু দিতে পারবে না, কোনো পয়সা টয়সা কিছু নেই। বলে কিছু লাগবে না, অত সুন্দরী মেয়ে আমি পাচ্ছি, আমি এর বেশি কিছু চাই না, আমি ওকে নিয়ে ওকে বিয়ে করব। এবার জাহানারা বেচারা ও তো খুব খুশি। খুশি কেন কি, এই যে আমাকে বলেছিল যে বিয়ে হলে পরে বরের কাছ থেকে সবকিছু নিতে হবে, চাইলে আমি পাবো, তাহলে এই লোকটা হচ্ছে তার মানে আমার বর, তাহলে এর কাছ থেকে আমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করব। আমি আমার বিয়ে হচ্ছে, আমি খুব খুশি। তো জালান কি করেছে, জালান ওকে বিয়ে করে নিয়ে চলে গেছে উড়িষ্যাতে, উড়িষ্যার গ্রামে থাকে ছেলেটা, সেটাও একটা অত্যন্ত অজপাড়া গ্রাম। সেই গ্রামের মধ্যে গ্রামের মধ্যে সে মানে সেখানে আলো টালো কিছু পৌঁছায়নি, নো ইলেকট্রিসিটি, কিচ্ছু নেই। তো আর সেও এমন কিছু একটা মানে পয়সাওয়ালা কিছু ছিল না, মোটামুটি ছিল, মানে জাহানারাদের অবস্থা থেকে একটু ভালো ছিল, কিন্তু সেটাও খুব একটা সাংঘাতিক কিছু ছিল না। কিন্তু ও জাহানারা তো তবু অত খুব খুশি যে ওর একটা নিজের বাড়ি হয়েছে, এখন নিজের বাড়ি হবে, সেই বাড়িতে থাকবে, বরকে নিয়ে থাকবে, সংসার করবে। তো ছোট থেকে মাকে হেল্প করতো, তো রান্না বান্নার কাজ প্রচুর ওরা শিখেছিল, জানতো। তো ও এমনি মনে মনে খুব খুশি। কিন্তু আর এই জালান ছেলেটাতে ওর দুতলা বাড়ি ছিল, শুধু বাড়িটাই সম্বল ছিল, আর ওর একটা শহরে ওর একটা দোকান ছিল, সেই কিছু ব্যবসা করতো। তো এইভাবে আছে, চলছে। তো জাহানারা একদিন বলেছে জালানকে যে এই শোনো, তুমি না আমাকে একটু চুড়ি কিনে দেবে। তখন ও বেচারা যেমন ওর ছোট থেকে শখ ছিল, তখন জালান বলছে ওইসব চুড়ি টুড়ির ওইসব বায়না আমার সাথে করবি না, তো আমার তোর আগে আমরা খাওয়া দাওয়া ঠিক মতো যেটা করছি সেটা করতে দে, তারপরে আমার ব্যবসাটা একটু ভালো হলে তারপরে না হয় তোকে চুড়ি কিনে দেবো, এখন ঝামেলা করিস না আমার সাথে। আর অনেক বয়সের তফাৎ ছিল, মানে জাহানারা যেখানে মনে করো 12-13 বছরের মেয়ে, সেখানে এই জালান ছিল প্রায় 24-25 বছরের লোক। তো অবভিয়াসলি ভীষণ ডিফারেন্স অফ ছিল এজ। তো এভাবে চলছে। তো বেচারা চুপ হয়ে গেছে যে ঠিক আছে, কোনোদিন হয়তো আমাকে ঠিক কিনে দেবে না তো বলেনি, বলেছে কিছুদিন পরে আমাকে কিনে দেবে। এইভাবে চলছে। আবার বেশ কিছুদিন পরে আবার ও বলছে শোনো না, আমাকে একটা, ঠিক আছে চুড়ি দিতে হবে না, তুমি আমাকে একটা গলার হার কিনে দাও। তখন ও বলছে তুই আবার শুরু করেছিস, আমি তোকে বলেছি না আমার অবস্থা একটু ভালো হলেই তোর যা যা শখ আছে তখন তুই আমাকে বলবি, তখন আমি সব পূরণ করে দেবো, এখন আমার কাছে কিছু নেই রে। তখন ওরকম আর কি ওয়েলকাম ইশানি। তখন এরকম করে দিন চলছে ওদের, মানে মোটামুটি বছরখানিক হয়ে গেছে। বছরখানিক হয়ে যাওয়াতে ওর মানে ও একা একাই সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার করে জালান বেরিয়ে যেত, আর ও বেচারা সারাদিন ঘরের মধ্যে একা থাকতো। দোতলা বাড়ি, নিচে গিয়ে একটুখানি বাগানে ঘুরতো, বাগানে ফলমূল করাতো, দুষ্টুমি করতো। ছোট মেয়েটা তো বেশি বয়স ছিল না, আর আশেপাশে অনেক ছেলে মেয়ে ছিল, তাদের সাথে আলাপ করেছে, বন্ধুত্ব করেছে, তারা এই দিদিটার সঙ্গে খেলতে আসতো, খুব ভালো লাগতো। এইভাবে চলছে। হ্যালো, আচ্ছা। তারপরে একদিন কি হয়েছে, প্রায় বছরখানিক হয়ে গেছে, রাত্রিবেলা শুয়েছে ওরা। শোয়ার পরে গীতা কই রে, হ্যাঁ সত্যি তো, গীতা কই, আবার দেখ গিয়ে কোথায় গিয়ে ঢুকে বসে আছে, খুঁজে পাবে না। আচ্ছা, তো একদিন রাত্রিবেলা, আর ওদের ওখানে যেহেতু কোনো ইলেকট্রিসিটি কিছু ছিল না, ওই হারিকেন জ্বালাতো আর কুপি জ্বালাতো। রাত্রে শোবার সময় হারিকেনটা যেমন সবাই মানে কম করে রাখে, সেই কম করে ঘরের কোনায় রেখে ঘুমোচ্ছে। হঠাৎ ওর মনে হলো যে ঘরের মধ্যে মানে কেউ একটা ছুটাছুটি করছে, এদিক থেকে ওইদিকে। বাচ্চারা যেমন ছুটে বেড়ায় ওরকম ছুটাছুটি করছে। হয়তো মানে বুঝতে পারছে না কে, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বসেছে, বসে এদিক ওদিক দেখছে, অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কে আছে কে নেই কিচ্ছু বুঝতে পারছে না। কিছুক্ষণ জেগে থেকে ভয় টয় তো গ্রামের মেয়েরা, ছেলে মেয়েরা খুব একটা পায় না, তো ও ঘুমিয়ে পড়েছে। আবার পরের দিন রাত্রিবেলাও না, সকালবেলা উঠে ও জালানকে বলেছে যে জানো এরকম ঘরের মধ্যে, বলে আরে তুই থাম তো, তুই নিজে সারাদিন করার কিছু থাকে না, উল্টো পাল্টা কি সব মাথার মধ্যে ঘুরে, তো তুই চুপচাপ ঘুমা, কিছু হয় না, ওসব কিছু নেই। তো ঠিক আছে, কিছু নেই তো নেই। এবার পরের দিন রাত্রিবেলাও সেই একই জিনিস,
মানে কেউ একটা ছোটাছুটি করছে আর ওর মাথার মধ্যে এরকম করে ঠক করে মেরে দিয়ে আবার থাকে না এরকম খেলা করা, যে মাথায় হাত দিয়ে দুম করে চলে যাবে, আবার আবার কিছুক্ষণ পরে সে ঠক করে এরকম করে বেশ করবে। তো তখনও উঠে বসেছে, উঠে বসে তখনও কাউকে খুঁজে পায়নি, বুঝতেই পারছে না। এবার এরকম মাঝখানে আবার দুদিন কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমন আছে। 4th কি 5th ডেতে আবার ওরকম হচ্ছে। তখন ওর মনে হলো মশারির, ওর মাথার কাছে মশারিতে, মশারির ওই পারে আর কি, কেউ একটা দাঁড়িয়ে আছে। ওই কে দাঁড়িয়ে থাকবে, ও তখন উঠে বসেছে। উঠে বসে দেখছে একটা ছোট্ট ছেলের অবয়ব একটা, মানে বুঝতে পারছে না যে সত্যি সত্যি ওটা একটা মানুষ নাকি কি, ও বুঝতে পারছে না, কিন্তু একটা অবয়ব ছিল। ও তখন ভাবছে যে ও যে নিচে বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা করে তাদের মধ্যে কেউ কি উঠে এসছে। তখন ও তাদের নাম ধরে ডেকে বলছে, তোরা কি অমুক, তুই কি অমুক। তো সে কেন উত্তর করে না, খালি খিকি খিকি করে হাসে। তারপরে বলে যে আমাকে চিনতে পারছো না? না আমি চিনতে পারছি না, তুই কে, আর তুই এত রাত্রিরে তুই বাড়িতে ঢুকলি কি করে, আমার তো সব দরজা জানলা সবই তো বন্ধ, কোথা থেকে আসলি। তখন ও কোনো উত্তর দেয়নি, করে আবার মিলিয়ে গেছে। আর ও তখন জাহানারা ভাবছে যা বাবা এ আবার কি হলো, আবার ঘুমিয়ে পড়েছে। কিন্তু এবারে ও ঘুম আসছে না, কারণ ও পরিষ্কার অবয়বটা দেখেছে। ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে, বাকি রাতটা আর ঘুম টুম আসেনি। ও জালানকে পরের দিন বলেছে যে শোনো, একটা না তুমি দেখো নিশ্চয়ই কোথাও কোনো দরজা জানলা ঠিক মতো বন্ধ করোনি, কারণ একটা বাচ্চা ছেলে কালকে ঢুকেছিল ঘরে আমাদের। তখন জালান বলছে তুই তো আমার পাগল করে দিবি রে বাবা, তুই তো একদম কোথা থেকে কি তোর মাথায় ঘুরছে, কোথা থেকে বাচ্চা ছেলে আসবে, আমি নিজে হাতে সমস্ত দরজা জানলা বন্ধ করে এসেছি, তুই ভুলভাল তোর পেট গরম হয়েছে। যথারীতি কোনো পাত্তা ফাত্তা না দিয়ে জালান বেরিয়ে গেছে। ও পরের দিন যখন বেরিয়ে যাওয়ার পরে ও রান্না বান্না শেষ করে বিকেলবেলা যখন ছেলেগুলো খেলতে এসছে তাদেরকে জিজ্ঞাসা করছে, কি রে তুই কেউ, তোরা আমার ঘরে গেছিলি কেউ? তো ওরা বলছে আমরা যাবো কেমন করে, অত রাত্রিবেলা আমরা ঘুমাচ্ছিলাম, তো তোমার ঘরে কি করে যাব আমরা। তখন ও কিছু অবাক হয়ে গেছে, কি হলো কে জানে। সেই রাত্রিবেলা আবার ওরকম মাথার কাছে ওরকম করে ওকে মাথায় হাত দিয়ে ডেকেছে। ও তখন শুয়ে শুয়ে এরকম করে পিছনে তাকিয়ে উঠে বসেছে, সেই অবয়বটা। তখন বলছে যে শোন, আমি হচ্ছে জিন, আমার মা বাবা জিন। তোর মা বাবা জিন, তুই জিন, আমি এগুলো বুঝতে পারছি না, মানে কি? না আমি জিনের বাচ্চা, আমার মা জিন, আমার বাবাও জিন, আমরা এখানেই থাকি। তখন এটা শুনে ও বলছে যে মানে আমি এগুলো কিছু বিশ্বাস করছি না। থাম তো, তুই থাম, তুই যা ভাগ এখান থেকে, এখন রোজ রোজ এসে আমাকে বিরক্ত করিস না তো, তুই জিন ফিন কি বলছিস, আমি এসব বিশ্বাস করি না বলে ও শুয়ে পড়েছে। কিন্তু ওর মধ্যে ভিতরে একটা অস্বস্তি হচ্ছে, জিন বলছে, জিন জিনিসটা যে অবিশ্বাস করে তাও না, কিন্তু ও তো বলে ফেলেছে আমি বিশ্বাস করি না, কিন্তু ও অবিশ্বাস করে তাও না, ভাবছে সারাদিন ওর মাথার মধ্যে জিন 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 ব্যাপারটাও ঘুরছে। এবার ও সেদিন হঠাৎ কি করেছে, ওর বাড়িতে একটু গুড় ছিল, গুড় আর মুড়ি নিয়ে ও মোয়া বানিয়েছে যে আজকে যখন জালান ফিরবে জালানকে ও মোয়া খেতে দেবে। বেশ বড় বড় সুন্দর সুন্দর মোয়া, বলে গোটা 10 মোয়া বানিয়েছে। এবার রাত্রে যখন জালান খেতে দিতে যাবে জালানকে, দেখে সেখান থেকে মোটে 7টা মোয়া পড়ে আছে। 7টা মোয়া পড়ে আছে, আমি তো 10টা গুনলাম, তো 10টা মোয়ার মধ্যে 7টা কি, তাহলে ইঁদুর বা বেড়াল কিছু একটা এসে খেয়ে গেছে, রান্নাঘরে ছিল। তো এসে বলছে জালানকে, জানো আমি তো 10টা বানিয়ে, তুই মোয়া বানিয়েছিস? হ্যাঁ মোয়া বানিয়েছি, আমার খুব ইচ্ছা হচ্ছিল মোয়া খেতে, তোমার জন্য বানিয়ে রেখেছি। 10টা বানিয়েছিলাম, কিন্তু এখন 3টে দেখছি। তখন বলছে তুই তো পড়াশোনা কিছুই জানিস না, সেটাকে তুই 7টাকে 10টা গুনে বসে আছিস, তোর দ্বারা কিছু হবে না। ওয়েলকাম অর্চনা, তো তোর দ্বারা কিছু হবে না, তুই বসে থাক, কিছু হবে না, যা আছে তাই খাবো, চল তো এটাই যেমন খাচ্ছি খাবো। তুই আর গুড় নষ্ট করেছিস কেন, তোর খেতে ইচ্ছে হয়েছে, সরির কিছু নেই গীতা, এসেছিস বেশ করেছিস। তো তোর এই গুড় নষ্ট করেছিস কেন, মোয়া খেতে ইচ্ছে হয়েছে তোর কেন, আর কদিন অপেক্ষা করতে পারিসনি? আমি বলিনি তোকে যে কিছুদিন পরে আমাদের যখন অবস্থা একটু ভালো হবে, তোর যা যা চাহিদা আমি সব মিটিয়ে দেবো? তখন বললো ওমা ও কি, আমার ইচ্ছা হয়েছে একটুখানি মোয়া খেতে, দেখলাম বাড়িতে গুড় আছে, তাই আমি মুড়ি আর গুড় দিয়ে করতে কত সময় লাগে, আমি তাই বানিয়েছি। যাকে সেটা খেয়েছে ঘুমিয়ে পড়েছে। এবার রাত্রিবেলা আবার সেই জিন ছেলেটা এসছে, বাচ্চাটা
এসে বলছে যে এই জাহানারা ওট ওট, তুই আজকে মোয়া বানিয়েছিলি না, তুই সত্যি সত্যি তো 10টা মোয়া বানিয়েছিলি, আমি 3টে খেয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছে রে, ভীষণ ভালো খেতে হয়েছে। তুই খেয়ে গেছিস মোয়াগুলো? আমি আমার বরের জন্য বানিয়েছিলাম, তুই 3টে মোয়া ওখান থেকে তুলে খেয়ে গেছিস? কখন খেয়েছিস? তো সে যখনই হোক আমি খেয়ে নিয়েছি, তুই বানাবার পরে তুই ওই ঘরে গেছিলি, আমি সেই ফাঁকে 3টে মোয়া বার করে খেয়ে ফেলেছি। তখন ওর খুব রাগ হয়েছে, বলতে আমি তোর জন্য তো বানাইনি, তাহলে তুই কেন খেলি? এই বাচ্চাদের যেমন ওরও তো বললাম তো, ওরও তো খুব একটা বেশি বয়স না, বড় জোর তখন 13-14 হবে। তো বললে শোন শোন, তোর সাথে আমি একটা বিশেষ কথা বলতে এসেছি। কি কথা? তোর তো খুব মনে দুঃখ যে তোর চুড়ি নেই, তোর গলার হার নেই, তুই অনেক কিছু চাস সাজগোজের জিনিস, সেগুলো তো তোর কাছে নেই, তোর বড়ও তো তোকে দিচ্ছে না, তুই বিয়ের আগেও পাসনি, এখনো তোর বর তোকে দিচ্ছে না, তোর এগুলো চাই তো? হ্যাঁ আমার তো ভালো লাগে এগুলো, জানিস তো। ও তখন ওটা ভুলে গেছে, জিন ফিন ভুলে গেছে, ও ভাবছে একটা ছেলের সঙ্গে গল্প করছে। জানিস তো আমি যখন বিয়ের আগে আমার মা বলতো যে বরের পয়সায় কর, বাবা বলতো বরের পয়সায় কর, এখন তো আমার বড়ও তো কিছু দিচ্ছে না। মানেটা কি হলো রে? তোর বর তোকে দিতে পারছে না, তার আর্থিক অবস্থা খুব ভালো নেই, তাই জন্য দিতে পারছে না, তুই চাস তোর বরের অবস্থা ভালো হোক? হ্যাঁ সে তো চাই, কারণ তাহলে সবকিছু ভালো হবে। ভালো হবে বলতে আমার বরেরও বিজনেসটা বাড়বে, ব্যবসাটা বিজনেস না ব্যবসাটা বাড়বে, আমাদের বাড়িতে আরো খাবার আসবে, আমার জন্য নানা রকম হবে, গয়না টয়না আমি কিনতে পারবো, সবাই তো চায়, তো আমিও তো চাই আমার বরের কিছু ভালো হোক। তখন ও বলে তোর বরের অবস্থা আমি ফিরিয়ে দিতে পারি। তুই ফিরিয়ে দিবি কি করে? তুই যদি আমার সাথে, আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি আমার সাথে তুই মানিস, তাহলে সেই শর্ততে তুই যতক্ষণ সেই শর্তটা রক্ষা করবি, আমি আমার তরফ থেকে রক্ষা করব যে তোদের বাড়িতে ফাইন্যান্সিয়াল অবস্থা, যেটা মানে আমি ফাইন্যান্সিয়াল বলছি, আর্থিক বলেছে, আর্থিক অবস্থা তোদের দিন দিন কিন্তু ভালো হবে। জাহানারা ভাবলো মনে মনে যে এটা তো খারাপ প্রস্তাব না, আর তাছাড়া এই ছেলেটা কি চাইবে আমার কাছে, কি শর্ত? ও তো দেখলাম খেতে ভালোবাসে, পেটুক ছেলে, নানা রকম রান্না করে খাওয়াতে বলবে, সে তো আমার পক্ষে কোনো অসুবিধা নেই, আমি তো রান্না ভালোই করতে পারি, ভালোবেসেই খাওয়াবো ওকে। তখন বেশ কিছুক্ষণ চিন্তা করে বললো তাহলে আমার বরেরও অনেক কিছু মানে ব্যবসা ভালো হবে, আমাদের বাড়ির অবস্থা ভালো হবে, এসব বলে টোলে আচ্ছা ঠিক আছে আমি রাজি, ঠিক ভেবে চিনতে বল, কিন্তু আমি কিন্তু তোকে মানে তাড়াহুড়ো করে ইয়ে করতে বলছি না, রাজি হতে বলছি না, তুই ভেবে চিনতে বল, আমি যে শর্ত বলবো, যখন যে আমি যে শর্ততে যখন যেটা চাইবো তুই সেটা আমাকে তখনই দিতেই হবে, কিন্তু না হলে কিন্তু যেদিন থেকে তুই দিবি না সেদিন থেকে কিন্তু তোর বরের অবস্থা আবার তোদের এখনকার মতো হয়ে যাবে। বলে আরে না রে বাবা, আমি তো বলছি যে আমি রাজি আছি, তুই বল কি করবি, বল কি চাস তুই? তখন ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে, তুই না কালকে আমার জন্য একটু ভালো পায়েস রান্না করে দিবি। জাহানারা বলেছে ঠিক আছে। পরের দিন যখন ওর পায়েস রান্না করেছে, পায়েস রান্না করে একটুখানি বাটিতে পাশে রেখে দিয়েছে, ও তো জানে না ছেলেটা কখন আসবে, বা চোখের সামনে তো ছেলেটাকে কোনোদিন দেখতে পাচ্ছে না, ওই অন্ধকারের মধ্যে ওই একটা অবয়ব হিসেবেই দেখে। এবার সেদিন রাত্রিবেলা যখন ওর বর ফিরেছে অফিস না মানে ওর শহরের যে দোকানটা থেকে ফিরেছে, সেদিন দেখে যে জালানের খুব হাসি মুখ। বলে কি হলো তোমাকে বেশ খুশি খুশি লাগছে দেখতে। বলে আর বলিস না, জানিস তো আজকে খুব বড় একটা অর্ডার পেয়েছি, সেই অর্ডারটা তো পেয়েছি, সেখানে আমাকে অ্যাডভান্স দিয়ে গেছে, যেটা কখনোই হয় না, আমাকে অ্যাডভান্স দিয়ে গেছে, আমি সেই অ্যাডভান্স নিয়ে দেখ আমি তোর জন্য ফল এনেছি। ফলটা দিয়েছি ওকে, আঙুর টাঙুর এসব এনে দিয়েছি, আঙুর খেজুর আরো কি সব এনে দিয়েছে। তো ও খুব খুশি হয়েছে, আরো মনে মনে ভাবছে ও মা, তখন ও বোঝেনি যে এইটা ওই ছেলেটার সাথে শর্তর জন্য, ও ভাবছে এমনি হয়েছে হয়তো। পরের সেই রাত্রিরে আবার এসছে ছেলেটা, এসে ওকে বলে দেখলি তো তোর বর অর্ডার পেয়েছে? তখন বলে হ্যাঁ ও তুই করে দিয়েছিস? আবার না তো কি, আমি কি বলেছিলাম তোকে, তুই আমাকে যতদিন আমার শর্ত মেনে চলবি তোর বরের অবস্থা আমি আরো ভালো করে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বল তুই কি চাস, এবার তুই কি চাস? তখন ও হয়তো বলেছে যে আমাকে পোলাও বানিয়ে দিবি, কালকে পোলাও খেতে ইচ্ছে করছে আমার, পোলাও বানিয়ে দিস। পরের দিন ও পোলাও বানিয়ে দিয়েছে, পোলাও বানিয়ে ওরকম করে যথারীতি একটা আলাদা বাটিতে রেখে দিয়েছে। সেদিন ও সন্ধ্যেবেলা ফিরে এসে জালান খুব খুশি কিনা ওর ব্যবসা, ওর মনে হচ্ছে ব্যবসা আস্তে আস্তে একটু
ভালোর দিকে যাচ্ছে। বুঝলি জাহানারা, আমাদের দিন বোধহয় আস্তে আস্তে ফিরছে। তো জাহানারা তো চুপচাপ আছে, ও কিছু বলেনি, যে জিনের কথাটা কিছু বলেনি। ও মনে মনে শুধু ক্যালকুলেশন করছে যে যেমন যেমন আমি দিচ্ছি তেমন তেমন দিচ্ছি, জ্বালানের অবস্থাও তো একটু ভালোর দিকে যাচ্ছে। এই করতে করতে মানে রোজই প্রায় রাত্রিবেলা এসে ওকে বলে অমুক জিনিসটা খাবো, তমুক জিনিসটা খাবো, আজকে চিড়ের পোলাও খাবো, আজকে অমুক খাবো তমুক খাবো করে ও সেগুলো বানিয়ে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে। আর এদিকে জ্বালান এসে এসে বলছে যে না, আমার অবস্থা আস্তে আস্তে ফিরছে, আমার আস্তে আস্তে যে ব্যবসাটাতে আমি ছিলাম সেই ব্যবসা কিন্তু আস্তে আস্তে আবার নতুন করে আমি ইয়ে করতে পারছি, বাড়াতে পারছি। একদিন রাত্রিবেলা ছেলেটা এসে বলেছে ওই জাহানারাকে, এই শোন, অনেকদিন তো এসব খেলাম, নিরামিষ টিরামিষ খেলাম, এবার আমি একটু মাছ রান্না করে দে, তো মাছের ঝাল রান্না করে দে, মাছ খেতে ইচ্ছে করছে খুব। ঠিক আছে, মাছের ঝাল রান্না করে দিয়েছে পরের দিন। সেদিন তো জালান ফিরে এসে প্রচন্ড খুশি। কি হয়েছে না, আমি একসাথে দুটো অর্ডার পেয়েছি এবং দুটো অর্ডারেরই অ্যাডভান্স আমাকে দিয়ে গেছে। বল, তুই কি চেয়েছিলি? তুই গলার হার চেয়েছিলি, একটা হাতের চুড়ি চেয়েছিলি, তাই তো? ঠিক আছে, তো এই নে, তোর টাকা নে, টাকা নিয়ে শহরে গিয়ে কিনে নিয়ে আয়। তখন জাহানারা বলছে, আমি তো কোনোদিন এই জায়গাটা থেকে বেরোইনি, আমি জানিই না কোথায় কি যেতে হয়। তুমি বরং এক কাজ করো, তুমি আমার জন্য হার চুড়ি যেটা আমি চাইছি আমার হাতের সাইজটা নিয়ে যাও, নিয়ে তুমি আমাকে কালকে কিনে এনে দেবে। তো জাহালান বলেছে ঠিক আছে, তাই হবে না হয়। সত্যি তো, তুই তো বেরোসনি কোথাও, ভালো কথা, খুব। এবার এই কয়েকদিন মাছের বিভিন্ন টাইপের রান্নার কথা বলেছে জিনটা, সেই বিভিন্ন রান্নাও খাইয়ে যাচ্ছে। জালানের দিনও আস্তে আস্তে ভালো হচ্ছে। ভালো হতে হতে আস্তে আস্তে জালান বাড়িটাকে রেনোভেট করেছে সুন্দর করে। মানে এতটাই ওদের পয়সার উন্নতি হয়েছে যে ও বাড়ির ঘরটর সুন্দর করে রেনোভেট করতে শুরু করেছে। এবার একদিন ছেলেটা বলছে এসে রাত্রিবেলা জাহানারাকে বলছে, এসব মাছ তো অনেকদিন হলো খেলাম, এবার একটু মুরগি খেতে ইচ্ছে করছে, তুই আমাকে একটু মুরগি রান্না করে দে। তখন বললো, মুরগি কোথায় পাবো? বলে, কেন, তোরা তো বাড়িতে পুষিস মুরগি, ওর থেকে একটা এনে আমাকে রান্না করে দিবি। তখন জাহানারা বলে, হ্যাঁ সে তো ঠিকই, আমরা তো এখান থেকে মুরগিগুলোকে রান্না করার জন্য নিতে পারি। ও একটা মুরগি নিয়ে এসে ও রান্না করে দিয়েছে, ওর জন্য রান্না করে দিয়েছে। ও খুব খুশি, খুব খুশি। তোমার কি নাম, জিনটাও খুব খুশি, জ্বালানো ফিরে এসে খুব ভালো মুডে থাকছে আজকাল। এই করে করে চলতে বেশ মুরগিরও আবার 2-3 রকমের প্রিপারেশনের কথা বলেছে। এখন প্রিপারেশন বলতে তো ওরা তো গ্রামের দেশে কি জানে, ওই মুরগির ঝোল বলেছে, মুরগি ওই কষা মুরগি বলেছে, এরকম আর কিছু বলেছে। মানে মোট কথা ওরা যা জানে সেইভাবেই চলেছে। এভাবে চলতে এখন জালানের অবস্থা আরো ভালো হতে হতে জালান একটা গাড়ি কিনেছে। আশেপাশের লোকজন যে গ্রামে ওরা থাকতো, সেটা তো বললাম তো আলো টালো কিচ্ছু ছিল না, আলো টালো মানে আসেইনি সেখানে অব্দি। আশেপাশের লোকজন কিন্তু ভীষণ অবাক হয়েছে যে ও বাবা, কি এমন জালানের এত ব্যবসা কোথা থেকে এত বাড়ছে, যে ও মানে একটার পর একটা মানে পয়সা দিয়ে দেখিয়ে যাচ্ছে। তো আর শুধু দেখিয়ে যাচ্ছে বলে না, মানে আমরাও তো দেখতে পাচ্ছি ওর অবস্থা ভালো হচ্ছে দিনকে দিন। ঠিক আছে, এবার রাত্রিবেলা একদিন মানে মুরগি টুরগি খাওয়ার পরে এবার একদিন ছেলেটা বলেছে, এই মুরগি তো অনেক খেলাম রে, মাছও খেলাম, নিরামিষ খেলাম, মাছ খেলাম, মুরগি খেলাম, এবার পাঁঠা খাবো। পাঁঠা আমি কোত্থেকে পাবো? বলে, কেন, তোরা তো ছাগলও রাখিস, সেখান থেকে নিয়ে আসবি, বা তুই জালানকে বলবি যে তোর পাঁঠা খেতে ইচ্ছে করছে, জালান তো এখন তোকে না করে না কোনো কিছুতে। তখন বলে, হ্যাঁ তা তো ঠিক কথা। মনে মনে ভাবলো, হ্যাঁ ঠিক আছে, জালানকেও বলবে। পরের দিন জালান অফিস কাজে বেরোবার আগে ও জালানকে বলেছে, শোনো, তুমি আমার জন্য একটু মাংস নিয়ে এসো তো, পাঁঠার মাংস আমি একটু রান্না করবো, আমার খেতে ইচ্ছে করেছে। তো জালান বলছে যে আমি তো কাজে ব্যস্ত থাকবো, ঠিক আছে, একটা ছেলেকে দিয়ে তোর জন্য পাঠিয়ে দেবো, মাংস পাঠিয়ে দেবো। তো এক বেলার দিকে একটা লোক এসছে, যে মাংস নিয়ে এসছে প্যাকেটে, এনে ওকে দিয়েছে। ও সেটা সুন্দর করে রান্না করেছে, রান্না টান্না করে যথারীতি আবার আলাদা করে রেখেছে। ও সেদিন রাত্রিবেলা ওই জিনটা ভীষণ খুশি যে বাবা, তুই তো বেশ যা বলছিস তুই তাই করে দিচ্ছিস। তখন জাহানারা বলছে, তুই তো আমাকে বলেইছিস যে এটা তো তোর শর্ত, তো আমার পক্ষে তো অসুবিধা হচ্ছে না শর্তগুলো রাখতে,
তুই যা যা বলছিস আমি তাই করে দিচ্ছি, আমি পারি করতে, রান্না করতে আমি পারি, তাই জন্য আমি তো করে দিচ্ছি। ভালো কথা। এইবার বেশ 2-3 দিন যাওয়ার পরে ছেলেটা ওকে বলছে, এই শোন, মাছ খেলাম, মুরগি খেলাম, পাঠা খেলাম, এবার না আমার অন্য জিনিসে ভীষণ লোভ লাগছে রে। অন্য জিনিসে লোভ লাগছে? কি আর কি আছে খাবার? না, নিরামিষও তো তোকে অনেক কিছু খাওয়ালাম, তাহলে তুই কি চাইছিস? আর তখন ছেলেটা বলছে, খুব ভালো করে শোন, কিন্তু তুই কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি, তুই কিন্তু আমাকে বলেছিস যে যা চাইবো তাই দিবি। হ্যাঁ রে বাবা বলেছি, কিন্তু কি চাস সেটা তো বল, কি ইচ্ছা করছে তোর? তখনও বলছি, এবার আমার মানুষের মাংস চাই। কি মানুষের মাংস? মানুষের মাংস আমি কোত্থেকে দেবো? মানুষের না না না, আমি কাউকে মারতে টারতে পারবো না, তাছাড়া আমি মেয়ে মানুষ, আমি কোথায় কাকে গিয়ে মেরে নিয়ে আসবো? আর তাছাড়া মেরে নেওয়া অত সোজা নাকি? যাকে মারবো তার বাড়ির লোকেরা আমাকে ধরবে না এসে? আরে দূর বোকা মেয়ে, তুই তো রোজ বিকেলে কত ছেলে মেয়েগুলোর সঙ্গে খেলিস, আর এক একটা বাড়িতে তো প্রচুর বাচ্চা আছে, মানে কোনো কোনো মা তো 3-4টে করে বাচ্চা। চুপচাপ একটাকে মুখ বন্ধ করে নিয়ে রেখে নে না তোর কাছে, তারপরে রাত্রিবেলা এক ফাঁকে ইয়ে করে দিস, আর পরিষ্কার করার কাজ আমার, তোর তুই চিন্তা করিস না। ও না, মাথা ঘুরে গেছে, ও উঠে বসে বলছে, না না না, এ আমি পারবো না, অসম্ভব আমার দ্বারা, আমি কোনো বাচ্চা আমি এভাবে মারতেই পারবো না, এটা কি হয় নাকি কখনো? আমি একটা মানুষের বাচ্চা মেরে ফেলবো কি না? আমি শর্ত রেখেছিলাম তোর জন্য, আর তোর কিরকম শর্ত? এটা তুই মানুষ খাবি কেন এরকম করে? তাহলে তুই শর্ত ভাঙছিস, তাহলে বুঝতে পারছিস কি হবে, কাল থেকে জ্বালানের কি হবে তুই বুঝতে পারছিস? ও না, মানে রীতিমতো হাও হাও করে কাঁদতে শুরু করেছে, যে কি করবে ও কিছুতেই ভেবে পাচ্ছে না। কারণ ও যখনই মনে করছে যে জিনটা ওর শর্ত নাম রাখলে পরে জিনটা ওর কাছ থেকে সমস্ত কেড়ে নেবে, আবার জ্বালানের কাছ থেকে সমস্ত কেড়ে নিয়ে আবার সেই দারিদ্রতা, আবার সেই খেতে না পাওয়া, আবার সেই একটা অত্যন্ত মানে জঘন্য জীবন, যে দারিদ্রতা যা যা জিনিস আনে সেই সব জিনিসগুলো তো অলরেডিও ইয়ে করে এসছে, মানে পেরিয়ে এসছে। তো এই সমস্ত জিনিসগুলো আবার আমাকে তাহলে ইয়ে করতে হবে, তার মানে জ্বালানের ব্যবসা না চললে তো এরকমই হবে তাহলে। তো আমি কি করব? তো জানারা বলছে যে ঠিক আছে তুই কালকে আয়, আমি একটু ভেবে দেখি। জিন তো সেদিনের মতো চলে গেল। ও সারা দিন ছটপট করছে। জ্বালানোকে জিজ্ঞেস করছে, তো কি হয়েছে, তোর শরীর খারাপ হয়েছে? না না, কিছু হয়নি। এবার ও জ্বালান তো বেরিয়ে গেছে, আর ও সারা দিন ধরে ছটপট করেছে। আর বিকেল বেলায় যখন ছেলেগুলো খেলতে এসছে, তখন ওর মাথার মধ্যে ওইটা ঘুরতে শুরু করেছে, যে একটা বাচ্চাকে তুই মুখ দাবিয়ে নিয়ে চলে আয়, দেখবি কেউ কিছু জানতেই পারবে না। সেটা ওর মাথার মধ্যে ঘুরতে ও কি করেছে, মানে দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে, মানে বড়লোক হবার লোভে বলবো না, দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে ও কি করেছে, ওই বাচ্চাগুলোকে গোটা 10 বাচ্চা মিলে, সব গ্রামের সবকটা মিলে একসাথে ওদের বাড়িতে খেলতো। ও না একটা ছেলেকে সত্যি এত 3 বছরের একটা বাচ্চা ছেলেকে ও চুপচাপ এরকম করে মুখটা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসছে। ঢুকিয়ে নিয়ে ওর মাথার মধ্যে এমন মার মেরেছে, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। আর বাকি রাতে চলে গেছে যে যার মতো। এবার ওর ধরপড় করছে যে আমি কি করলাম, এটা আমি কি করলাম। কিন্তু ওই যথারীতি দারিদ্রতার ভয় ও কোনো রকমে সেই বাচ্চাটাকে কি করেছে ভগবান জানে, করে ওর মাংস রান্না করেছে। এবার জিন বলেছিল ওকে জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব আমার, তো কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতে পারবে না, তুই চিন্তা করিস না। তুই আমাকে যেটা বলেছি আমি তোকে মাংস রান্না করে দেওয়ার, তুই মাংসটা রান্না কর খালি। ও মাংস রান্না করছে আর 2 চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে। ও মাংসটা রান্না করেছে যেমন সাধারণ মাংস রান্না করে। কি করে মানুষের মাংস রান্না করেছে তা আমি জানি না, যাই হোক ধরে নিলাম দারুণ সুস্বাদু করেছে। মাংসটা রেখেছে একটা বাটিতে, রেখে ও ঘরে চলে গেছে। ঘরে চলে গিয়ে সেদিন জ্বালান ফিরলে পরে এমনি বাকি খাবার টাবার খেতে দিয়েছে, কিন্তু নিজে কিচ্ছু খায়নি, খেতে পারিনি, ওর পক্ষে সম্ভব ছিল না কিছু খাবার। আর সত্যি ও একসময় গিয়ে দেখলো যেখানে ও মেরেছিল বাচ্চাটাকে, কি করতে হয়েছে জায়গায় অতর মধ্যে আমি যাচ্ছি না, ওইসব জায়গাটা পরিষ্কার একদম, কেউ বলবেই না এখানে কিছু একটা মানে কিছু হয়েছে, এখানে কাটাকাটি রক্ত কোথাও কিচ্ছু নেই। রাত্রিবেলা ছেলেটা এসছে ওর কাছে, কি দারুণ খাওয়ালি রে তুই, এত ভালো রান্না করিস,
তুই আগে কোনোদিন মানুষের মাংস রান্না করেছিস? বলে পাগল হয়েছে নাকি, পাগল হয়েছিস তুই? আমি এই প্রথম মানুষ মারলাম, আর মানুষ মেরে মানুষের মাংস রান্না করে কি করে আমি নিজেই জানি না। কিন্তু তুই বলেছিস এখন শর্ত, আমি তাই জন্য বলে না না শর্ত না, তুই দারিদ্রতার ভয়ে করেছিস। তো তখন চুপ হয়ে গেছে, যে কথাটা তো সত্যি, ও দারিদ্রতার ভয়েই তো করেছে। তারপর বলছি শোন, আজকে তো দারুণ খেলাম, আমি না 2-3 দিন পরে আবার আসবো, হ্যাঁ আরেকটা বাচ্চাকে। ও ভাবছে বলে না রে আর পারবো না, আমি আর পারবো না। বলে তাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা, আমি জোর করছি না তোকে, শুধু শর্তটা মনে করিয়ে দিচ্ছি। আশ্চর্য, শর্ত মনে করিয়ে দেওয়া মানেই তো সেই ইয়ে করা। তারপরে 2-3 দিন পরে এদিকে কি হয়েছে, যে ছেলেটা যে বাচ্চাটাকে মেরে ফেলেছে তার মানে পুরো গ্রাম শুদ্ধ সবাই খুব অস্থির হয়ে আছে, খুঁজছে এদিক ওদিক, পুলিশকেও খবর দিচ্ছে। পুলিশ হয়তো গা করছে না যে এতগুলো ছেলে মেয়ের মধ্যে একটা গেছে তো গেছে, ওরা তো ওই রকমই না, খুব একটা বেশি ইয়ে করেনি, যেহেতু গ্রামগঞ্জ বলে বলছি সেরকম। এবার আবার 2-3 দিন পরে ওরকম করে আরেকটা বাচ্চাকে তুলে নিয়ে ওরকম করে রেঁধে খাইয়েছে ওকে। এই করছে প্রায় গোটা 5 বাচ্চাকে ও কিন্তু মেরে খাইয়েছে, এই রান্না করে খাইয়েছে ওই জিনটাকে। ইতিমধ্যে এতগুলো বাচ্চা যখন মানে মিসিং হয়ে গেছে, তখন কিন্তু পুলিশরা একটু লড়ে বসেছে যে না, এতগুলো বাচ্চা তো চট করে যাওয়ার কথা না, কোথায় যাবে, কি হয়েছে, কি কোনো ছেলে ধরা এলো না, কি হলো না, ওরা পালিয়ে গেল কোথাও, কি হয়েছে। এবার খোঁজবার জন্য ওরা তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে জাহানারা প্রেগনেন্ট হয়েছে। জাহানারা যখন 3 মাসের প্রেগনেন্সি, তখন জিনটা বলছে অনেক তো জ্যান্ত বাচ্চা খেলাম, এবার একটা সদ্যজাত শিশু যেটা মানে এখনো ইয়ে হয়নি, আমার সেরকম বাচ্চা চাই। ও তখন মানে ও আর সহ্য করতে পারেনি, বলে প্রশ্নই ওঠে না। কেন, তোরই তো ভেতরে বড় হচ্ছে একজন, তাহলে তোর অসুবিধা কি আছে? তখন ওর মাতৃ ইনস্টিংক্ট গুলো উঠে এসছে, না 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 না, আমার বাচ্চাকে দেবো, তুই ভাবলি কি করে, প্রশ্নই ওঠে না, তাতে যা হবে হবে, আমি বাচ্চা প্রশ্নই ওঠে না দেওয়ার। ঠিক আছে দেখি তাহলে, তুই দিবি, আমি জানি তুই দিবি, আজকে না দিস কালকে না দিস পরশু তুই ঠিকই দিবি, আমি জানি তুই দিবি। আর জাহানারা না তারপর থেকে আর কিছুতেই ঘুমোতে পারে না, মানে সেদিন কেন পরপর কটা দিন ও ঘুমোতেই পারে না। এভাবে মানে রোজ কিন্তু ছেলেটা আসে, একবার করে ওকে জাস্ট হাই হ্যালো টাইপের আর কি রে ভালো আছিস তো, বাচ্চা ভালো আছে তো বলে বলে চলে যায় রাত্রিবেলা। এই করতে করতে ওর মানে ডেলিভারি টাইম এসছে। ডেলিভারির টাইম যখন এসছে, ও একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে ছেলেটা হয়েছে। সেই ছেলেটাকে এই ওদের বাড়িতেই তো হয় যেমন হয়েছে বাচ্চাটা। সেই রাত্রিরে ওই জিনটা এসছে, এসে বলছে বাহ বেশ সুন্দর তো হয়েছে, নাদুস নুদুস হয়েছে, এটা তো দারুণ হবে রে খেতে, এ তো সবে জন্মেছে, আজকেই তো জন্মালো, এটাই তো আমি বহুদিন ধরে চাইছি তোর কাছ থেকে, তুই দেখবি তুই ঠিকই পারবি, এটাও তুই দিতে পারবি, তুই কাল সকালে এটাকে রান্না করে দিস, আমি এসে খেয়ে যাবো। ইন দ্য মিন টাইম কি হয়েছে, এই যে পুলিশের চারপাশে যে রেডস গুলো হচ্ছে চারদিকে, যে খুঁজছে ওরা, কেউ কোথাও নেই, কোথাও পাচ্ছে না, বাচ্চাদের কোথাও পাচ্ছে না, সবাই জিজ্ঞেস করছে লাস্ট কোথায় দেখেছে ওরা বাচ্চাগুলোকে, সবাই বলছে যে লাস্ট এই বাড়িতেই খেলতে দেখেছে ওরা বাচ্চাকে ইত্যাদি। আর যেহেতু এই কটা দিন ধরে জাহানারা রান্না করে কিছু দিচ্ছে না ওই জিনটাকে, জ্বালানের অবস্থা কিন্তু আস্তে 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 নিচের দিকে, গ্রাফটা নিচের দিকে নামছে, নাপতে 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 এমন একটা জায়গায় এসছে যেখানে জ্বালান বুঝতে পারছে না কি করবে, মানে আবার কি করে এত খারাপ অবস্থা হচ্ছে ওর, বুঝতে পারছে না। ইন দ্য মিন টাইম ওই যে পুলিশগুলো একদিন সন্ধ্যেবেলা রেড করে এসছে ওদের বাড়িতে, পুলিশ রেড ঢুকেছে, পুলিশ 3-4টে পুলিশ একসাথে ঢুকেছে, সঙ্গে জ্বালানও ঢুকেছে। জ্বালান ঢুকে ওর বউকে জাহানারাকে জিজ্ঞাসা করতে যাবে কিছু, যে জানিস পুলিশ কেন এসছে, আমাদের বাড়িতে পুলিশ কেন এসছে রে, আমার বাচ্চা ভালো আছে তো। আর জাহানারা তো জানে কেন এসছে, কি ব্যাপার সবই জানে। ও কি করেছে, ওইটুকু সময়ের মধ্যে পুলিশের আওয়াজ পেয়ে, জ্বালানের গলার আওয়াজ পেয়ে, ও সামনে যে কটা গয়না পেরেছিল নিয়ে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ও এক দৌড়ে ছাদে চলে গেছে। ওকে ছাদে যেতে দেখে পেছন পেছন জ্বালান গেছে, এই তুই পালাচ্ছিস কেন, দাঁড়া দাঁড়া, শোন কি হয়েছে, সে শুনে যা, দেখে যা কি হয়েছে। ও
ও কোনো দিকে তাকাচ্ছে না, না তাকিয়ে একদম ছাদের শেষ প্রান্তে গিয়ে ওই কার্নিশটার ওপরে দাঁড়িয়েছে। জালানকে বলছে, এসো না তুমি আমার কাছে, এসো না, তুমি আসবে না, আমি দেবো না, আমি ওকে দেবো না। মানে ও তখন প্রলাপ বকছে, না আমি দেবো না, আমি কাউকে দেবো না, এটা আমার বাচ্চা, আমি কাউকে দেবো না, আর গয়নাও তো আমি দেবো না, গয়না তো আমি ভালোবাসি, গয়না আমি দেবো না বলে ওপর থেকে এক লাফ মেরেছে। বাচ্চা জাহানারা দুজনেই মারা গেল, একসাথে মারা গেল দুজনে। তারপরে পুলিশ তো ততক্ষণে তো ওদের বাড়িতে ঢুকেছে, চারদিকে খোঁজাখুঁজি করেছে, করে করে দেখে যে বাগানের পেছন দিকে একটা গর্ত পেয়েছে। ওরা যেমন ইনভেস্টিগেশন করে, গর্তর মধ্যে এক গাদা বাচ্চার হাড় আর অবশিষ্ট কি কি সব আছে আমি জানি না, আর কথা ওই সমস্ত আছে। তখন ওরা জালানকে ধরেছে। জালান বলছে, আমি এসব কিচ্ছু জানি না, ওর থেকে কি হলো আমি নিজেই জানি না, আমার বউকে তো সেটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, দেখলেন তো কি হলো। এখন তো একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। এই করে মানে বাচ্চাদের কেসটা তো সলভ হলো, যে জাহানারা করেছে বা হোয়াট এভার, এই বাড়িটাতে কিছু হয়েছে, জাহানারা করেছে তো সম্পূর্ণভাবে তো বলতে পারছে না, কারণ জাহানারা তখন আর নেই। তো এদিকে জালানের অবস্থা আবার ব্যাক টু প্যাভিলিয়ন। সেই দরিদ্র হয়ে থাকলো সে, আস্তে 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 অবস্থা একদম খারাপের দিকে চলে গেল। এমন অবস্থা হলো, জালান তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলো এবং পাগল হয়ে গেছে। তখন রাস্তার লোকেরা দেখাতো ওকে, দেখি এই দেখ, এই লোকটা না একসময় এই খারাপ অবস্থা ছিল, মেয়েটাকে বিয়ে করে ভালো হয়েছিল, এখন দেখ কিরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ছিল বাচ্চা জিনের গল্প। এটা একটা গ্রামে হয়েছিল, কিন্তু বাকিটুকু ধরে নাও তোমরা সাজিয়ে গুছিয়ে পড়না বলেছে, সেইটা হিসেবে আমি গল্পটা তোমাদের কাছে পেশ করলাম। জিন সে ভালো হয় কি খারাপ হয় কি হয় আমার কিন্তু কোনো আইডিয়া নেই, আমি জানিও না, ঠিক আছে। এইটা ছিল আমার একটা গল্প। গীতা ঢুকতে পেরেছে নাকি রে? জালানের কি দোষ ছিল অমৃতা, আমি তো বলতে পারবো না। হ্যাঁ, এই তো গীতা ঢুকেছে, পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ সত্যি তাই। তোরা কে কি লিখেছিস একটু দেখি। কিছুদিনের আনন্দটা জীবনটা, ও তো ভাবেনি যে জীবনটা শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি। কিছুদিনের আনন্দ তো বুঝতেই পারেনি। হ্যাঁ আমি সেটা বিষয় ঠিকই বলেছিস, জিন ভালোও হয়, আমি সেটা শুনেছি। অর্চনা, হ্যাঁ ভয়ানক তো সাংঘাতিক। আমি তো মানে লোভে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু, সে ওই এই ঘটনাটা প্র্যাকটিক্যালি সেটাকেই মানে হাইলাইট করে, যে এত লোভ করার কি ছিল, যা আছে যেমন ছিল, খারাপ তো ছিল না, এমন নয় যে খেতে পেত না বা কিছু। আর কি বলবো, যাই হোক, এই হলো একটা। কতক্ষণ হলো বাবা, অনেকক্ষণ নিয়ে নিলাম এই গল্পটা বলতে গেলে। তো বিশাল জিনের সিটিতে থাকিস, মানে দিল্লি ইজ ফুল অফ জিন্স, এটাই নাকি? তা তো জানি না। না লোভ একদম কারোরই কোনো ব্যাপারেই কিন্তু লোভ ভালো না অর্চনা, কোনো ইয়েতে লোভ ভালো না। আচ্ছা, আর একটা গল্প বলার সময় আছে, হবে বোধহয়। ঠিক আছে, আরেকটা গল্প হলো, বাংলাদেশে একটা মুসলিম ফ্যামিলি, ওরা ক্যানাডাতে গিয়ে সেটেল করেছে। সেখানে ওই ফ্যামিলিটাতে হাজব্যান্ড ওয়াইফ, দিল্লি ইজ কল্ড সিটি অফ জিন্স। মাই গুডনেস, আমি চাচ্ছি না দিল্লিতে কোনোদিন আর। তনু কি লিখলি রে? এটা তো ঢেকে গেল, স্লো কানেকশন হতে ছাড়া। ঈশ্বর যা দেন সেটাই বলে। এক্স্যাক্টলি। এই গল্পটা একটু অন্যরকম লাগলো আমার, ঠিকই বলেছিস। আচ্ছা, এটা নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা ফ্যামিলি, তারা হাজবেন্ড ওয়াইফ আর তাদের একটি মাত্র মেয়ে, ওরা ক্যানাডাতে গিয়ে সেটেল করেছে, মানে ওখানেই থাকবে এবার থেকে। এবার ওরা ছুটিতে, ওদের তো বড়সড় বছরে একবার বা 2 বছরে একবার করে ওরা দেশে যে আসতে পারে। একটু জল খেয়ে নি।
তো 2 বছরে একবার বা 1 বছরে একবার করে তো ওদের নিজের হোম কান্ট্রিতে আসে। তো একবার হোম কান্ট্রিতে ওরা মানে বাংলাদেশে ওরা পুরো পরিবার মিলে বাংলাদেশে বেশ কিছুদিন মাসখানিকের ছুটিতে ওরা বাংলাদেশে গেছে। বাংলাদেশে ওদের বাড়িটা যেটা ছিল সেই বাড়িটাতে মেয়েটির দাদু, দিদিমা, ঠাকুমা, দাদু এরা সব আশেপাশেই থাকতো, মানে হোল কাকা কাকিমা মানে জেঠু জ্যাঠাই সব এরা সব একসাথেই থাকতো সব, ঠিক আছে। তো ওখানে একবার গেলে পরে সবার সাথেই মানে দেখা হতো, আলাপ হতো ইত্যাদি। তো ওরা ওখানে গেছে। আর মেয়েটা বেশি বড় ছিল না, ওই 15-16 বছরের মেয়ে। ও এবং ওর আরো ভাই বোন যারা ছিল আশেপাশে তারা, ওর দাদু যে বাড়ি যেখানে ওরা গেছে ওর দাদুর বাড়ি ছিল ওটা, মানে ঠাকুর দাদার বাড়ি। এবং তারা বিশাল এলাকা জুড়ে ওদের বাড়িটা ছিল। সেই এলাকার মধ্যে আম গাছ, জাম গাছের বাগান, এই সমস্ত আম বাগান, জাম বাগান যা যা ছিল সব এসব অনেক কিছু ছিল। পুকুর ছিল, নারকেল গাছ ছিল, খেজুর গাছ ছিল, এই সমস্ত। যেমন বাংলাদেশে তো নানা রকমের এই সমস্ত নিজেরাই সবাই ওদের এরিয়াতে মধ্যে এইসব তো থাকতোই। তো এই মেয়েটাও ওই কানাডা থেকে এখানে এসে ওর খুব ভালো লাগতো। এবং খোলামেলা ঘুরে বেড়ানো, যেখানে সেখানে ঘুরে বেড়ানো, পুকুরে স্নান করা, আম বাগানে যাওয়া, জাম বাগানে যাওয়া, এই করা সেই করা খুব ভালো লাগতো ওর। তো একদিন কি হয়েছে, ওরা ওই ঝড় উঠেছে, খুব ঝড় উঠালে পরে আম পড়ে যেমন হয়। তো সেই ঝড়টা মোটামুটি একটু সাবসাইড করেছে, যখন কমেছে তখন ও সব ভাই বোনেরা মিলে ওরা আম বাগানে গেছে। আম বাগানে তো একসাথে তো একটা গাছে উঠবে না, 5-6টা গাছ আছে, যে যার মতো উঠছে। এই মেয়েটার নাম কি ছিল ভুলে গেছি, এটাও সত্যি ঘটনা, এটা ভুলে গেছি, নামটা ভুলে গেছি রে আমি। এই মেয়েটা কি করেছে, এই মেয়েটা তখন ওই একটা আম গাছের ডালগুলো খুব সুন্দর সুন্দর থাকে না, এক একটা এরকম এল শেপের থাকে যেখানে বসে পা দুলিয়ে দোলানো যায় এই সমস্ত। তো ওইরকম একটা ডালের মধ্যে বসে একটা আম ওখানে বসে বসে কাঁচা আম খাচ্ছে। আর বাকি ভাই বোনেরা তো এদিক ওদিক তো আছেই সবাই, একদম যে একা আছে ও তা না। হঠাৎ ও দেখে একটা মেয়ে, প্রায় 20-21 বছরের একটি মেয়ে, বিয়ের সময় যেমন ওরা পরে না লাল পড়েছে, লাল হোক যাই হোক, একটা মানে বিয়ের সাজ, মোট কথা মেয়েটার বিয়ের সাজ। ও দূরে একটা বিয়ের সাজ করা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। ও ভাবছে একে তো আমি চিনি না, এ কে, আমাদের কি কেউ হয়? ও ইয়ের থেকে তোমার গাছ থেকে এক লাফের নিচে নেমে আরো ভালো করে কাছে, যত কাছে যাচ্ছে মেয়েটা আরেকটু দূরে যাচ্ছে, দূরে কিছুক্ষণ পরে মেয়েটা মিলিয়ে গেল। ও ভাবলো কি জানি বাবা, আমি ভুলভাল দেখেছি না কি হয়েছে কে জানে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো। তো বাড়িতে গিয়ে যথারীতি ভুলে গেছে, মেয়েটার কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছে। এইভাবে মানে হেসে খেলে আনন্দ করে ঘুরে বেরিয়ে ওদের 1 মাস কেটে গেছে। 1 মাস পরে তারা যে যার মতো বাড়ি ফিরে গেছে, মানে ক্যানাডাতে ফিরে গেছে, মা বাবা মেয়ে ক্যানাডা ফিরে গেছে। এবার তার পরের বছর না, এবার এই বাড়ি ফিরে যাওয়ার পরে এই মেয়েটা ওর মাকে বলছে একদিন যে মা, আজকে রাত্রিবেলা না আমার খাটের মানে আমার পায়ের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, বিয়ের জামা কাপড় পরে। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, একে আমি বাংলাদেশে দেখেছি, বাড়িতে দেখেছি ওকে। ওর মা বলছে কি ভুলভাল, কি স্বপ্ন দেখেছিস না কি দেখেছিস কে জানি, কে আসবে এখানে কেউ আসবে? এখানে আসার তো প্রশ্নই ওঠে না। ও ভাবলো হ্যাঁ তাই তো, এখানে কি করে আসবে, হয়তো ভুল দেখেছে বা সেইটা মাথার মধ্যে ঘুরছে বলে ওরা এসছে। এই করে ও মানে বছর খানিকের মধ্যে প্রায় 3 ওই রকম মেয়েটাকে দেখেছে, ওই বিয়ে করা মেয়েটা, বিয়ের সাজ করা মেয়েটা ও দেখেছে। মানে একদিন তো খাটের পায়ের কাছে দেখলো, একদিন বেল বেজেছে, ও দৌড়ে গেছে দরজা খুলে দেখে কেউ নেই, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। দেখি ও ঘাবড়ে গিয়ে ভালো করে তাকিয়ে দেখে কেউ নেই। এরকম সেকেন্ড টাইম আর থার্ড টাইম ওরকম ভাবে ও দেখেছিল। 3 বারই ও মাকে বলেছে, 3 বারই ওর মা বলেছে তোর মাথাটা গেছে, তুই এবার ওই মেয়েটার কথা চিন্তা করা বন্ধ কর, তুই বন্ধ করলেই দেখবি ও কোথাও আর কিছু নেই। এই করে বছর 1.5 মতো হয়ে গেছে। বছর 1.5 পরে ওর দাদু ঠাকুমা বাংলাদেশ থেকে ওদের বাড়িতে এসছে, মানে ক্যানাডাতে ওনারা বেড়াতে এসছেন, ছেলের কাছে বেড়াতে এসছেন। তো বেড়াতে এসে
আছে, গল্প টল্প করছে সবাই যে যার মতো নিয়ে। তখন ও ভাবলো, মেয়েটা ভাবলো যে আমি দাদুকে জিজ্ঞাসা করি। দাদুকে বলে, দাদু জানো আমি এই জিনিসটা দেখি। দাদু বললো যে, দাদু কোনো উত্তর দিল না। উত্তর না দিয়ে আস্তে আস্তে উঠে উনি ওনার যে ওর মা বাবার মানে মেয়েটার মা বাবার ঘরের একটা র্যাক ছিল, সেই র্যাকটার মধ্যে প্রচুর বই খাতা এরকম করে রাখা ছিল, তার মধ্যে নিচে কতগুলো অ্যালবামও রাখা ছিল। একটা অ্যালবাম বার করলো এবং সেই অ্যালবামটা অনেক পুরনো, ঝুরঝুরে, সেই আগেকার দিনে ছিল না ওই 4টে কোনা লাগানো, তারপরে ব্ল্যাক ব্ল্যাক পেজেস, একটা মাঝখান থেকে এরকম মানে ট্রান্সপারেন্ট একটা কাগজ থাকে, ওইরকম একটা বার করেছে। সব কটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো অবশ্যই, এবং শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ইয়েলোইশ হয়ে গেছে ওগুলো, মানে এত পুরনো। তো সেটা এরকম করে উল্টাতে উল্টাতে একটা ফ্যামিলি ফটো বেরিয়েছে। সেই ফ্যামিলি ফটোটাতে এই দাদু, দিদিমা, আরো কম বয়সে একদম, ওদের আর একদম ইয়াং বয়সে এই মেয়েটার বাবা আর একজন ছিল। তখন দাদু বলে, একে তুমি দেখেছো? না, মেয়েটা অবাক হয়ে গেছে, ভালো করে তাকিয়ে দেখো না, হ্যাঁ আমি একেই তো দেখেছি। এটা কে গো দাদু? এটা কে? আমি দেখেছি। তুই কিভাবে দেখেছিস? না, আমি দেখেছি বিয়ের জামা কাপড় পরা। এটা কে গো? মাকে জিজ্ঞাসা করি, বাবা তো কিছুই বলে না। মাকে বলে, মা খালি আমাকে বলে যে আমি ভুলভাল দেখি। এসব তুমি জানো? তখন দাদু বললো, এবার শোন তাহলে, যখন তোর বাবা ছোট ছিল মানে ওই ইয়াং বয়সটা ছিল, তখন এটা তোর পিসি হয়। আমার একটি মাত্র মেয়ে ছিল এই মেয়েটা এর বিয়ে ঠিক করেছিলাম আমি, কিন্তু ভেতর ভেতর ও অন্য কোনো ছেলেকে বিয়ে করবে বলে মানে ওদের অ্যাফেয়ার ছিল, সেটা আমি জানতাম না, এবং ও আমাদেরকে বলেনি, আমরাও কেউ জানতাম না এই জিনিসটা। তারপরে যখন ওর বিয়ে ঠিক হয়, বিয়ের রাত্রিরে ও বিয়েও হয়, ওই যার সাথে আমরা ঠিক করেছি তার সাথে ওর বিয়েও হয়। বিয়ে হয়ে ও যখন ওরা তো সেম ডেতে নিয়ে যায় বোধহয়, আমি ঠিক ভালো জানি না, যেদিন বিয়ে হয় সেদিনই সন্ধ্যেবেলা বোধহয় নিয়ে যায়। নিয়ে গিয়ে ওর শ্বশুর বাড়ি থেকে ও গিয়েই আত্মহত্যা করেছিল। তাই জন্য তুই ওকে শুধু বিয়ে সাজেই দেখিস। ও হয়তো তোকে তো তখন তো তোর কোনো অস্তিত্বর প্রশ্নই নেই, তোর বাবারই বিয়ে হয়নি, তাই জন্য হয়তো তোকে দেখতে আসে, তোকে হয়তো খুব ভালোবাসতো। এটা আমারই মেয়েরে বলে খুব কাঁদতে শুরু করেছে দাদু। তখন মেয়েটা বুঝলো যে এটা ওর বুয়া ওকে দেখতে আসে, এবং বুয়া নিশ্চয়ই ওকে খুবই ভালোবাসে, যার জন্য বারবার ওর কাছে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মেয়েটা বলছে যে আমি কিন্তু কোনোদিন ভয় পাইনি। কে দাঁড়িয়ে আছে আমার পায়ের কাছে বা দরজা খুলে কেউ নেই, এটাতে আমার কোনোদিন কোনো ভয় পাইনি আমি। কিন্তু আমার ভীষণ অবাক লাগতো যে কি এটা কে, চিনতে পারতাম না কে। বাবাও কোনোদিন আমাকে বলেনি যে এরকম ওর বাবার বোন ছিল। বাবা জানতো? তখন দাদু বলে, হ্যাঁ সবাই জানে, তোর বাবা যে কেন তোকে বলেনি আমি জানি না। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমার নেক্সট গল্প। ও গিয়া কি লিখেছিস রে তোরা? তারপর কি গীতারে ভরে নেবো রে, আমি ভরে নেবো। এরপরে তো আমার ওষুধ খাওয়া আছে, আরো জল লাগবে, আমি ভরে নেবো। থ্যাংক ইউ সো মাচ। এমন আন্তরিকভাবে বলিস না তুই। জামাল জিন আমায় কি লিখছে সব না, আস্তে আস্তে উঠে যাচ্ছে তো। ও তাপসী, ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে দেখে নিস। হ্যাঁ, পরে দেখে নিস। থ্যাংক ইউ। বিশা, আমরা যারা শহরে থাকি তাদের কাছে এইরকম গ্রামের বাড়ি, গাছ বাগান খুব ভালো লাগে। সত্যি তাই, সত্যি ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই খোলা মাঠ পেয়েছে, আর ওই ক্যানাডাতে বুঝতে পারছি সে একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতো, বা আমরা যারা শহরে থাকি তারাই বা কোথায় খোলামেলা পাই। গ্রামে গঞ্জে এইটা একটা বিশাল অ্যাট্রাকশন, বিশাল একটা। আর একটা কি বলি, আচ্ছা আর একটা যেটা বলছি সেটা না, এটা আমি ইয়েতে পড়েছি, ইন্টারনেটে পড়েছি, তোমরাও পেয়ে যাবে, তোমরাও যদি দেখো সার্চ করে তোমরাও পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার ইয়েতে
হিউস্টনে যে একটা জায়গা আছে আমেরিকাতে, সেখানে সেখানকার গল্প। সেখানে একটা ভদ্রমহিলা, উনার সম্বন্ধে ব্যাপারটা আর কি, মেরি সেররটি, অদ্ভুত নামটা, যাই হোক। এই ভদ্রমহিলা ওখানে একটা বাড়িতে একাই থাকতেন, কিন্তু বাড়িটা একটা লোকালিটির মধ্যে ছিল, কিন্তু উনি একা থাকতেন এবং একা থাকাটাই ওনার কাছে পছন্দের ছিল। উনি একা থাকতে ভালোবাসতেন, খুব যে লোকজনের সঙ্গে মিলেমিশা করা ওসব কিছু ছিল না। উনার কাজই ছিল রাস্তাঘাটে স্ট্রে ক্যাটস যারা ছিল, যে সমস্ত বেড়ালগুলো ঘুরে বেড়াতো এর থেকে, তাদেরকে আশ্রয় দেওয়া, এটাই ছিল ওর মেন কাজ, অন্য কিছু না। হিন্দু, তুই আমি সবকিছু এভাবে লক্ষ্য করবি না তো, আমি ঘাবড়ে যাই। যত দুষ্টামি আছে এই মেয়েটার বিয়েতে। আচ্ছা শোন, হ্যাঁ অদ্ভুত ঘটনা ছিল, তুই না বড্ড অসভ্য মেয়ে। আচ্ছা যাকে, এই ভদ্রমহিলার কাজ, ওনার বেশ বয়স ছিল, ৮০ মতো বয়স ছিল ওনার বয়স, কিন্তু ওরা ওইখানকার জায়গার লোকেদের ৮০ হোক আর ৮ হোক, ওরা ভীষণ স্ট্রং থাকতো। ওরা আমাদের মতো নেতি পড়ছে, হাঁটু ব্যথা, পা ব্যথা এসব ছিল না। কিন্তু ওনার ওই একটাই ছিল, ছোট্ট একটা বাড়িতে থাকতেন। কি বিশা, আমি আর বলবো না, যা কি শুরু করেছিস রে, আমাকে গল্পগুলো বলতে বলে তোরা এই শয়তানিগুলো করবি, কি যা চুপচাপ শুনলে শোন, কি বাজে। গীতা থাম না প্লিজ, আমাকে গল্পটা দেখ, একই আমি মনে করে গল্পটা বলছি। গল্পটা আমার কবে কোন কালে দেখেছি তো ইয়েতে, নেটে, আমার হঠাৎ সেটা মনে হচ্ছে, সেটা বলতে যাচ্ছি, আর তুই ডিস্টার্ব করিস না। আমি দেখবো না এখন থেকে কমেন্ট, যা, আমি কমেন্ট ছড়িয়ে দিলাম। আমি নিজে বলছি, নিজেই নিজের সাথে বলি, হ্যাঁ তোরা কেউ আছিস কিনা আমি দেখবো না, তোরা বড্ড ডিস্টার্ব করছিস। আচ্ছা, এই ভদ্রমহিলার কাজ ছিল এরকম রাস্তাঘাটের এদিক ওদিক, মানে লোকালিটির মধ্যে হোক বা রাস্তা, যখন উনি বেরোতেন এতে তোমার সুপার মার্কেটে বেরোতেন, রাস্তাঘাটে কোথাও কোনো ওই মানে স্ট্রে ক্যাটস দেখলে পরে উনি ধরে নিয়ে এসে বাড়িতে, নিজের বাড়িতেই রাখতেন। একাই থাকতেন, ওনার হাজবেন্ড ছিল কিনা কেউ জানে না, মানে ওনার সম্বন্ধে কেউ কিছু জানে না, ওনার ছেলে মেয়েও ছিল কিনা কেউ কিচ্ছু জানে না, উনি একাই থাকতেন। এবং দোতলা বাড়ি ছিল, কাঠের বাড়ি, দোতলা বাড়ি, ছোট্টখাটো, আর একটুখানি বাগান মতো ছিল সঙ্গে, হেজ দিয়ে ঘেরা। তো ওখানে উনি থাকতেন। কখনো কখনো মানে আশেপাশে যে বাড়ি যারা ছিল, জাস্ট অপোজিটে যে বাড়িটা ছিল, সেই বাড়ি থেকে যারা মহিলা হয়তো কখনো বাগান করছেন বা দুধের প্যাকেট তুলতে আসছেন বা ওই চিঠিগুলোকে কালেক্ট করতে আসছেন, তখন যদি কখনো ওনার সাথে চোখাচোখি হতো, উনি জাস্ট একটু হাই করে এরকম করে চলে যেতেন, মানে কোনো কথাবার্তা কিছু নেই, কিন্তু অ্যাকনলেজ করতেন মানুষকে। তো ভদ্রমহিলা একদিন কি হয়েছে, দেখছেন যে ওনার বাড়ির পেছন দিকটাতে, পেছনের যে প্লট, পেছনের দুটো প্লট, সেই দুটো প্লটে বাড়ি ভাঙা হচ্ছে, যে দুটো তিনটে বাড়ি ছিল সেই বাড়িগুলো ভাঙা হচ্ছে। কিসের জন্য ভাঙা হচ্ছে, উনি দেখছেন যে ওই বাড়িগুলোতে ডেকে, হেজের কাছে গিয়ে একটা কন্ট্রাক্টর মতো লোক ছিল, ওকে ডেকে বলেছে যে কি হচ্ছে এখানে, ভাঙাভাঙি করছেন কেন? তখন ওরা বললো যে না, ওটা প্রমোটার, ফ্ল্যাট কালচার হবে, এই বাড়ি দুটো অনেকদিন ধরে অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে, কেউ থাকে না, আমরা ইয়ের থেকে আমরা পারমিশন নিয়ে এখন আমরা এখানে মাল্টি স্টোরেজ বানাবো। না, আমার বাড়ির পাশে মাল্টি স্টোরেজ, এটা একটা ছোট লোকালিটি, আমাদের মানে গৃহস্থ মানুষ আমরা থাকি, এখানে একটা মাল্টি স্টোরেজ বানাবে কেন? তোমাদের তো উচিত ছিল আমাদের কাছ থেকেও মানে সম্মতি নেওয়ার, এটা ব্যাপারটা করতে। তো আমরা তো কেউ এটাতে হ্যাঁ বলতাম না, কারণ আমরা একটা নিজেদের মধ্যে থাকি, আর ফ্ল্যাট কালচার আলাদা, আর মাল্টি স্টোরেজ এখান থেকে লোকজন বাড়বে, এই ছোট্ট একটা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া বেড়ে যাবে। ওরা বলছে আপনি কে বলার, তো আমরা যেখান থেকে পারমিশন নেওয়ার, আমরা তো পারমিশন নিয়ে নিয়েছি, আপনি থাকুন ওখানে। যেমন হাই মৌসুমি, তো
আপনি চুপচাপ থাকুন, আপনার কথা আপনি আপনার কাছে রাখুন। তো এই নিয়ে ভদ্রমহিলা খুব নেটে লেখালেখি করেছেন এবং ওদের মেয়র টেয়র ছিল, মেয়রের কাছেও কমপ্লেন করেছেন যে আমাদের অনুমতি ছাড়া এখানে আমাদের একটা এরকম লোকালিটিতে এরকম একটা করবেন, এটা তো আমাদের কাছে ইত্যাদি ইত্যাদি যা যা করা হয়েছে। এই হচ্ছে ওনার অ্যাক্টিভিটিস বলো বা এনার পরিচয়। এবার বেশ কদিন হয়ে গেছে, মানে ধরে নাও তোমরা প্রায় দিন 10-12 হয়ে গেছে। এই অপোজিট সাইডে যে ভদ্রমহিলা থাকতেন উনি নোটিস করছেন, উনার মেল চেক করতে গিয়ে নোটিস করছেন যে নিউজ পেপার যে রোজকার দিয়ে যায় ওনার দরজার সামনে বেশ কয়েকটা নিউজ পেপার জমে গেছে। আর ওনার যে মেল বক্সটা আছে সেই মেল বক্সটা উপচে পড়ছে, মানে মেলটা কেউ কালেক্ট করেনি, এটাও কেউ কালেক্ট করেনি, পেপারগুলো কেউ নিয়ে নেয়নি, ভেতরে পেপার নেয়নি, মেল কালেক্ট করেনি। তার মানে কি গেল কোথায়? ভদ্রমহিলা কি কোথাও গেলেন? উনি তো কোথাও যান বলে তো কেউ জানে না যে কেউ উনি কোথাও বেড়াতে যান বা কারোর বাড়িতে যান, কোথাও যায় না। তো ওটা প্রথমে অতটা ভাবনি, দেখি আরো কটা দিন দেখি তারপরে দেখা যাবে। তারপরে আরো দিন মানে 1 সপ্তাহ মতো গেছে, তখন ওরা না পচা গন্ধ পাচ্ছে। তো পচা গন্ধ পাওয়াতে ওরা সাথে সাথে লোক ডেকেছে, মানে পুলিশও ডেকেছে, লোকও ডেকেছে যে এরকম আমরা গন্ধ পাচ্ছি, একটা পচা গন্ধ পাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে এই কটা দিনের মধ্যে ওরা একটাও বেড়ালকে বেরোতে দেখেনি। জানলা খোলা আছে কিন্তু বেড়াল তো নিজে বেরিয়ে বাইরে পটি করো বলো বা যাই বলো, বাইরে তো ঘুরে বেড়াতো, ওদের এর মধ্যে কিন্তু একটা বেড়ালও ওরা দেখতে পায়নি। তো অথরিটিসকে ডেকেছে, ডেকে বলেছে এরকম আমরা অনেকদিন ধরে গন্ধ পাচ্ছি, আর এই দেখুন এই যে পেপার পড়ে আছে এরকম, আর এই যে মেল বক্স উপচে পড়ছে, আপনারা একটু ইনভেস্টিগেট করে দেখুন। তখন ওরা সে টিম নিয়ে এসে দেখে যে এরকম সরিয়ে টরিয়ে দিয়ে দরজাটা অনেক ঠকঠক করেছে, কেউ দরজা বাইরে থেকে বন্ধ ছিল না, তো ঠকঠক করেছে, কেউ দরজা খুলছে না। তখন দরজা ভাঙতে ওরা মানে বাধ্য হয়েছে, দরজা ভেঙেছে, ভেঙে দেখে চারদিকে 8-10টা বেড়াল পড়ে আছে, মরে পড়ে আছে, কেউ কেউ হয়তো বমি করে ফেলেছে, কিন্তু ভদ্রমহিলাকে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও না। আর ওই গন্ধ যেটা স্বাভাবিকভাবে পচা বডির গন্ধ চারদিকে মানে পুরো লোকালিটিতে ছড়িয়ে গেছে বলে স্বাভাবিকভাবে খুব মানে বাজে অবস্থা এনভায়রনমেন্টের। তো তাড়াতাড়ি ওরা সেই বেড়াল টেড়ালগুলোকে সরিয়ে বাড়িটাকে স্যানিটাইজ করে দিয়েছে, বেশ ফিনাইল বলো বা ওই টাইপের কিছু দিয়ে সব স্যানিটাইজ করে দিয়ে চলে গেছে। কিন্তু সবাই জিজ্ঞাসা করছে আচ্ছা আপনারা এত কিছু দেখলেন, এত কিছু করলেন, ভদ্রমহিলা কোথায়? ভদ্রমহিলা কোথায়? আমরা তো কোথাও খুঁজে পেলাম না ওনাকে। ওনার বেডরুমে দেখলাম, ওনার তো 3টে মাত্র ঘর, একটা ওপরতলায় ওনার একার বেডরুম আর নিচে হচ্ছে একটা বসা ঘর, একটা কিচেন, কোথাও দেখতে পারলাম না। ওনার অ্যাটিক আছে, অ্যাটিকেও আমরা ওপরে গেলাম, কোথাও কিছু দেখতে পেলাম না। উনি নিশ্চয়ই কোথাও গেছেন। এরা বলছে যে না, এটা তো হতেই পারে না, কারণ আমরা তো তাহলে দেখতাম উনি বেরোচ্ছেন। ওনার গাড়ি ছিল একটা, গাড়িটাও ওরকমই পড়ে আছে, গাড়িটাও তো পড়ে আছে গ্যারেজের সামনে। তখন অনেক ইনভেস্টিগেশন এদিক ওদিক করে হলো, কিছুতেই কিছু নেই। মানে দিন 10 ধরে ওই ইনভেস্টিগেশনটাই হলো যে উনি কোথায় গেছে, বেড়ালের ব্যবস্থা না হয় করা গেছে, কোথাও খুঁজে পেল না। খুঁজে না পাওয়াতে এখন একরকমের ওই যে তোমার ব্লিচিং পাউডার টাইপের একটা কোনো এজেন্ট থাকে না, যেটা সারা বাড়িতে দিয়ে দেয় পচা গলা এই সমস্ত, যাতে গন্ধগুলো যাতে আটকানো যায়, নানা রকম। এবার কোথাও নেই, 10 দিনও হয়ে গেল, কিছু খুঁজে পেল না। কিন্তু উল্টো দিকের মহিলা উনি কিন্তু ছাড়বার পাত্রী নন। উনি বলছেন না, আমি বিশ্বাস করি না উনি কোথাও গেছেন, উনি কোথাও যেতে পারেন না, তোমরা ঠিক মতো খুঁজছো না। তখন ওরা অথরিটিস গুলো বলছে আমরা আর কি খুঁজবো, সবখানে তো দেখেছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। কিন্তু তখন ওই ভদ্রমহিলা বলছেন, যে ভদ্রমহিলার হাজবেন্ডকে গিয়ে বলছেন যে দেখো আমার না জিনিসটা ভালো লাগছে না, উনি হতেই পারে না উনি কোথাও যাননি, এই গেছেন, উনি বাড়িতেই আছেন, এরা ঠিক মতো খুঁজছে না, তুমি চলো তো আমার সাথে। বলে তুমি কি পাগল হয়ে গেছো? ওরা খুঁজে পায়নি, ওরা এত কিছু ইকুইপমেন্টস নিয়ে এসে খুঁজে পায়নি, তুমি একা খালি হাতে কি করতে যাবে? তুমি চলো না আমার সাথে, তুমি চলো। তখন ভদ্রমহিলা কি করেছে, ওকে হাজবেন্ডকে নিয়ে এবং আরো পাশে আশপাশে 2-3টে আরো নেবারকে সাথে নিয়ে গেছে, নিয়ে দরজা তো চাবি দিয়ে গেছিল, এই মহিলার কাছেই চাবিটা দিয়ে গেছিল। ওরা গিয়ে আস্তে আস্তে দরজা খুলে ওরা ঢুকেছে, ঢুকে যথারীতি সমস্ত ঘরটা সব কাঠের, তো প্ল্যাঙ্কস দিয়ে ফ্লোর গুলো বানানো, সব কাঠের প্ল্যাঙ্কস দিয়ে, তো ওগুলো সব পরিষ্কার, ওরা তো পরিষ্কার করে গেছে।
এদিক ওদিক ঘুরছে, ঘুরতে ঘুরতে অ্যাটিকে গেছে। অ্যাটিকও সবসময় এসে অ্যাটিক আর এই কি বলে এটাকে যেন বেসমেন্ট, এই যে কেন যে থাকে এদের ভগবান জানে। যাই হোক অ্যাটিকে গেছে, অ্যাটিকে দেখে কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। কিন্তু ভদ্রলোক বললেন, দেখলে তো কি পেলে তুমি? দাঁড়াও না, দাঁড়াও, একটু ধৈর্য ধরো। বলে ওই অ্যাটিকের যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা ধরে 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 আস্তে আস্তে করে নামছে। নামতে গিয়ে লাস্ট সিঁড়িটা যেটা ছিল, আমি কি করে বোঝাবো, এইটা মনে করো সিঁড়ির একটা পা অ্যাটিকে যাবার, এখানে আরেকটা পা, এই লাস্ট সিঁড়িটা যে এই প্ল্যাঙ্কটা আছে, এই প্ল্যাঙ্কটা ভেঙে গেল, এর পা দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। ভেঙে গিয়ে কি হলো, এর নিচেও তো একটা মানে তোমার ফ্লোরের প্ল্যাঙ্ক আছে, সেই ফ্লোরের প্ল্যাঙ্কটাও ভেঙে গেল। ভেঙে গিয়ে দেখা গেল যে ওই প্ল্যাঙ্কটা কোনো ইয়ে করা ছিল না, পেরেক লাগানো ছিল না, ওই প্ল্যাঙ্কের ভেতরে এরকম সোজা হয়ে ভদ্রমহিলার বডি। দেখেছো, আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল। তবে এখানে বডিটা এলো কি করে? এক হতে পারে উনি ওপরে গেছিলেন, কোনো কারণে উনি ওপরে গেছিলেন, গিয়ে তারপরে হয় হার্ট অ্যাটাক হয়েছে, নিচে প্ল্যাঙ্কটা ভেঙে পড়ে গেছে, নিচে ভেঙে যে পড়ে গেছে, এই লোকগুলো যে এসে ঠিকঠাক করলো, ঘর বাড়ি ঠিক করলো, তো সেখানে ওই প্ল্যাঙ্কটাকে ওরা ঠিক করে লাগিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু প্ল্যাঙ্কের নিচে কি আছে সেটা দেখেনি তো, সেটা তো ভালো করে দেখবে। যখন জানে যে সব এখানে ফ্লোর গুলো সব উডেন প্ল্যাঙ্কস দিয়ে করা, তাহলে ওরা প্ল্যাঙ্ক গুলো উঠিয়ে উঠিয়ে দেখা উচিত ছিল ওদের। কি উদ্ভট একটা, মানে উনি স্ট্রেট ওরকম একটা মৃতদেহ, আর্ধেক গলে পচে তো গেছে স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, ওই গন্ধটা কিন্তু মানে ওনার শরীর পচা গন্ধটা কিন্তু এমন কিছু ছিল না যে 9টা বা 10টা যে বেড়াল ছিল তাদের গলা পচা গন্ধটা অনেক বেশি ছিল, যার জন্য উনার পচে যাওয়া গন্ধটা পায়নি কেউ। কারণ তারপরে যখন বিড়ালগুলোকে সরিয়ে দিল, তখন তোরা সারা ঘরে সেই ব্লিচিং পাউডারের মতো কিছু একটা দিয়েছে যাতে গন্ধ আর কোথাও না বেরোয়। তাই জন্য এই ভদ্রমহিলার পচার গন্ধটাও কেউ পাচ্ছে না। আর এই উল্টো দিকের মহিলার যে কি মাথায় এসছে বা কি করে এসছে যে আমি দেখব, সে ও ওইভাবে দেখেছে। তারপরে গিয়ে আবার অথরিটিকে খবর দিয়েছে, অথরিটিকে খবর দিয়ে তারপর ভদ্রমহিলাকে টেনে বার করেছে। তারপর তো যা, তোমরা এটা ভালো করে আরো শুনতে পারবে যদি তোমরা ইন্টারনেটে দেখো। মেরি তো মেরি MARY, সরোরটি হচ্ছে সি দিয়ে, CERUR, সরোর TI, CERURTI, সরোরটি এরকম একটা কিছু, স্পেলিংটা এরকম একটা কিছু হবে, S দিয়ে না, আমার কথা C দিয়ে। তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, আরো ভালো করে বুঝতে পারবে গল্পটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই। গীতা, তুমি দয়া করে হানা টেস্ট থেকে এসো মা। কালকে তনু বেচারা এখান থেকে ওখান, ওখান থেকে এখান। তনু স্যার তো স্যার, ওইসব তো আর কি করা যাবে, বলা যাবে না। কারোর কেউ না থাকলে না এটাই সবচেয়ে মুশকিল হয়। কেউ খবর নেওয়া ছিল না যে ভদ্রমহিলা যে মানে বেঁচে আছেন কিনা, সেইটুকুও খবর কেউ নিত না, সেই খবরটুকুও কেউ নিত না বলেই আজকে এই অবস্থা। ঠিক আছে, তাহলে ভালো লেগেছে তোমাদের, আমার খুব খুশি হলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। যারা যারা এসেছো আমার এখানে খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, স্টে সেফ, স্টে ওয়েল। হ্যাঁ, হিন্দুও খুঁজেছে। ঠিক আছে রে, টাটা, ভালো থাকি সবাই, টাটা, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.